আহ, নমস্কার সকলকে। আমরা গ্লোবাল যাদবপুর গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালুমনি ফাউন্ডেশনের তরফ থেকে একটি বিশেষ প্রতিবেদন, যেখানে আমরা প্রাক্তন অ্যালামনাই এবং কে আমরা উপস্থিত করছি। তারা যাদবপুরের ব্যাপারে বলবেন, যাদবপুর আগে কেমন ছিল, এখন কেমন আছে। তো বেসিক্যালি হচ্ছে প্রাক্তনীদের চোখে যাদবপুর। তো আমাদের প্রথম অতিথি যাদবপুরের প্রাক্তন প্রাক্তনী প্রফেসর এবং এখন সহ উপাচার্য প্রফেসর অমিতাভ দত্ত। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ। তো আমরা জানবো যে আমরা এটা একটি আড্ডার ছলেই নেব, এটা মিটিং এর ছলে নেব না। আমরা এটা আড্ডার ছলে দেখবো যে যাদবপুর আগে কেমন ছিল, এখন কেমন আছে, এবং যাদবপুরের এখন সামগ্রিক পরিস্থিতি কেমন। এবং আমরা এটা বেসিক্যালি রাখবো প্রাক্তনীদের চোখে যাদবপুর। আমি নিজেও যাদবপুর ইয়াং ব্যাচ, অনেক 2014 মাস্টার্স, তারপর 2021 পিএইচডি। স্যারও বলবেন যে স্যার কেমন ভাবে যাদবপুরকে দেখেছিলেন, এখন কতটা চেঞ্জ হয়েছে। তো তো প্রথম শুরু করার আগেই আপনাকে বলবো, আজকে তো মানে কলকাতার তো আজকে ঝড় বৃষ্টির আবহাওয়া। তো এর মধ্যে আসার জন্য ধন্যবাদ, মানে এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে। তো আপনার কেমন হ্যাঁ, কেমন আছেন? তোমাকেও অসংখ্য ধন্যবাদ। এবং গ্লোবাল জেহু অ্যালুমনি ফাউন্ডেশনকেও আমার তরফ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তারা যে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে একটা পরিবারের মতো এগিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের জন্য। এই জন্যে আমরা সত্যি সত্যি সকলের কাছে কৃতজ্ঞ বলবো না, কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। ধন্যবাদ। প্রথমেই একটা ভালো খবর দিয়ে শুরু করি। আজকে তুমি যেরকম বললে যে আজকে আমাদের এখানে একটা সাইক্লোনিক স্টর্ম আসার কথা রাত 12টায় হুম। কলকাতায় এসে পড়বে। হুম। সেরকমই একটা সাইক্লোনিক নিউজ কি আমি বলবো যে আমরা গত এপ্রিল মাসে আমাদের দুটো ডিপার্টমেন্টের দুটি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই দুটি ডিপার্টমেন্টের এনবি অ্যাক্রিডিটেশনের সামনে আমরা ভিজিট হয়েছিল। এবং আজকেই আমরা খবর পেলাম যে আমাদের এই দুটি ডিপার্টমেন্ট এনবিএ স্বীকৃতি পেয়েছে বাহ। এবং তাদের দুটি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম 6 বছরের জন্য, যেটা কিনা ম্যাক্সিমাম পিরিয়ড, এর জন্য এনবিএ স্বীকৃতি পেয়েছে। এটা সত্যি সত্যি আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে অত্যন্ত গর্বের একটা খবর, সকলের কাছে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত সবার কাছে। তো এই ভালো খবরটা দিয়েই আজকে শুরু করলাম। এখন তুমি যে প্রশ্নটা করলে যে আমি যখন এখানে ছাত্র হিসেবে জয়েন করেছিলাম হুম। সেই সময়কার আমার স্মৃতি, সেটা অবশ্য অনেকদিন আগেকার কথা, কারণ আমি 1983 থেকে 1987 এই 4 বছর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়েছি এবং 1987-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমি গ্রাজুয়েশন করেছি। তো সেই সময় যাদবপুরে অন্য সকলের মতোই আমার সত্যি সত্যি ভীষণ ভালো স্মৃতি, ভীষণ ভালো সময় কেটেছে। আমাদের সময় আমরা অনেক ভালো ভালো টিচারদের পেয়েছি যাদবপুরে। টিচাররা সব সময়, আমরা সকলেই জানি যে ছাত্রছাত্রীদের সঙ্গে সব সময় তারা থাকেন, এবং আমাদের সময়ও সেটাই ছিল। তারা সকলেই আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের দিক নির্দেশ করেছেন। আমরা যে পাঠ্যক্রম পড়েছি সেটাও সেই সময়কার নিরিখে ভীষণ কন্টেম্পোরারি একটা পাঠ্যক্রম ছিল আমি বলবো। তার কারণ আমাদের কিছু কিছু সাবজেক্ট আমরা পড়েছি, যেমন এনার্জি কনভার্সন মেথডস বলে আমাদের একটা সাবজেক্ট ছিল, যেটা আমরা ফাইনাল ইয়ারে পড়েছি। তো সেখানে বেসিক্যালি থার্মাল পাওয়ার প্ল্যান্টের ওপরে পড়াশোনা করা মানে হতো আর কি। তারপরে আমি পাশ করার পরে যখন এনটিপিসি তে চাকরি করতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে আমরা ওই সাবজেক্টে যা যা পড়েছিলাম তার অনেক কিছুই আমরা ওখানে কাজে লাগাতে পারছিলাম। এবং ওই রকম সাবজেক্ট অন্য অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে বা ইনস্টিটিউটে কিন্তু তখন পড়ানো হতো না। তার তার ফলে আমরা অন্যদের থেকে বেশ খানিকটা এগিয়ে ছিলাম আমি বলবো। তো এইরকম মানে যাদবপুরের কারিকুলাম সবসময় ট্র্যাডিশন এন্ড মডার্নিটির একটা কম্বিনেশন হিসেবে তৈরি করা হয়েছে, এবং আমাদের সময়ও সেটা ছিল। তো এটা তো গেল একদিকে পড়াশোনার বিষয়। পড়াশোনা ছাড়াও যাদবপুর যেরকম, সকলেই যাদবপুরে যে একটা অন্য পরিবেশ, সকলের সঙ্গে আনন্দের সঙ্গে পড়াশোনা করা, অ্যারেনা, সংস্কৃতি, এই সমস্তর মধ্যে দিয়ে এগিয়ে চলা, সেগুলো আমাদের সময়ও ছিল। আমাদের সময় খেলাধুলাটা
সকলেই অত্যন্ত বেশিভাবে করতো। আজকাল যেরকম ছেলেমেয়েরা দেখি অত বেশি খেলাধুলার মধ্যে বেশিরভাগই মোবাইল নিয়ে থাকছে, কিন্তু আমাদের সময় অ্যারেনা একটা বিরাট ব্যাপার ছিল। এবং মানে অ্যারেনাটা তো ফেটসু মানে এফইটি স্টুডেন্টস ইউনিয়ন অর্গানাইজ করতো। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা বড় জায়গায় সবসময় থাকতো, এবং মেকানিক্যাল এবং সিভিলের রেষারেষি, এটা একটা বিরাট ব্যাপার ছিল। তো আমার মনে আছে আমরা আমাদের যে 4 বছর আমরা ছিলাম, সেই 4 বছরে মেকানিক্যাল ক্রিকেট এবং ফুটবল দুটো খেলাতেই, দুটো প্রধান খেলা আমি বলবো, প্রধান খেলাতেই খুব ভালো ফল করতো। তো সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের একটা ব্যাপার ছিল। আর আর তো নানান রকম ঘটনা মাস্টারমশাইদের নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে, সেসব তো থাকেই। তার মধ্যে একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের একটা ওই যেটা হতো একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরই বলা হতো, কিন্তু সেখানে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের থেকেও বেড়ানো ব্যাপারটা এবং সবাই সব ছাত্রছাত্রীরা সবাই বন্ধু বান্ধবরা একসঙ্গে থাকার ব্যাপারটা একটা বিরাট বড় ব্যাপার হতো। তো আমাদের ম্যাড্রাস এবং ব্যাঙ্গালোরে ভিজিট আমরা গিয়েছিলাম, এবং সেখানে অনেক মানে অনেক ভালো স্মৃতি আমাদের রয়েছে। আমি হয়তো ওখানে তোমাদের ওখানে যারা আমার এই ইন্টারভিউটা দেখবে এবং আমার সময়কার আমার ব্যাচের, তারাও সেগুলো মনে করতে পারবে। তো এই রকম ভাবেই আমরা যাদবপুরে সময় কাটিয়েছি, সকলে একসঙ্গে মিলে, ছাত্র শিক্ষক কর্মচারী সবাই একসঙ্গে এগিয়ে চলার যে ব্যাপারটা যাদবপুরে আছে, সেই তার মধ্যে দিয়েই আমাদের সময় কেটেছে। এবং আমরা সত্যি সত্যি মানে যাদবপুরিয়ান হিসেবে সকলের মতো আমিও খুব গর্ববোধ করি, এবং এটা আমার কাছে একটা বিরাট প্রাউড একটা তো পজিশন। আপনি এটা বললেন যাদবপুরিয়ান, এটা কিন্তু আমিও ফিল করি, কারণ যাদবপুরের মতো ভাইব্রেন্ট ক্যাম্পাস কিন্তু খুবই কম আছে, যেখানে হচ্ছে ছাত্র শিক্ষক শিক্ষাকর্মী এবং গবেষক সকলে মিলে যে ব্যাপারটা, মানে এটা একটা নিজস্ব একটা আবহাওয়া, যেটা হচ্ছে আমরা যখনই আমরা বাইরে চলে আসি বা যাদবপুরের বাইরে আমরা যখন চলে আসি এটাকে মিস করি প্রচন্ড। তো আপনি তো এনটিপিসি জয়েন করলেন স্যার, তারপরে আপনি আবার শিক্ষক হিসেবে ফিরে এলেন, তারপরে এখন আপনি সহোপাচার্য। কতটা ডিফারেন্ট মানে, আপনি আপনি তো অনেকগুলো অ্যাভিনিউ দেখেছেন, ছাত্র ছিলেন, কবে তারপরে আপনি এখানে আবার ফ্যাকাল্টি, আপনি তারপরে হচ্ছেন আবার এখন আবার একজন অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে আছেন, কতটা ডিফারেন্ট আপনি সেটা একটু যদি বলেন। না, এটা একটা বিরাট বিরাট বড় লম্বা জার্নি আমি বলবো যাদবপুরে। হুম। এবং মানে ওই মাঝখানে যে 3 বছর আমি এনটিপিসি তে কাটিয়েছি, এরপরেও আমি 3 বছর মানে আমার পিএইচডি করার সময় খড়গপুর আইআইটিতে পিএইচডি করার সময় যাদবপুরে, তখন ফ্যাকাল্টি ছিলাম কিন্তু ছুটি নিয়ে গিয়েছিলাম। বা তারপরে পোস্ট ডক্টরাল কাজের সময়ের জন্য যখন আমি জার্মানিতে ওই হুমবোল্ট ফেলোশিপে গিয়েছিলাম, সেই সময় হয়তো কিছুদিনের মাঝে মাঝে আমি একটু যাদবপুরের থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম, কিন্তু মনটা তো যাদবপুরেই ছিল। তো মানে যাদবপুরে আমার একটা দীর্ঘ পথ, এবং ছাত্র হিসেবে আহ, শেষ করার পর যখন আমি শিক্ষক হিসেবে এখানে ফিরে এলাম, তখন তো আমি জয়েন করেছিলাম হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং। আমি পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে শিক্ষকতা করেছি, এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা সল্ট লেক ক্যাম্পাসে অবস্থিত। তো সল্ট লেক ক্যাম্পাসে আমি যখন 1990 সালের অগস্ট মাসে জয়েন করলাম, তখন সেটা একদমই একটা নতুন ক্যাম্পাস। মানে 1990 এর ফেব্রুয়ারি মাসে ওই ক্যাম্পাস কাজ শুরু হয়েছিল, এবং আমি অগস্ট মাসে জয়েন করেছিলাম। এবং তখন প্রায় ওখানে কিছুই ছিল না, মানে একটা বিল্ডিং ছিল, এবং সেখানে একটা ঘরের মধ্যেই আমাদের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের 5 জন শিক্ষক আমরা ছিলাম, 5 জন একটা ঘরেই বসতাম। এবং দুটো ক্লাসরুম ছিল, দুটো ইয়ারের জন্য দুটো ক্লাসরুম ছিল। এবং আমি তখন আমি অত্যন্ত অল্প বয়স ছিল আমার, মানে আমি তখন মানে 24 বছর বয়স। সুতরাং ছাত্রদের সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে আমার মানে ডিফারেন্সটা খুবই কম ছিল। এবং মানে ওই একদম নতুন একটা ডিপার্টমেন্টে জয়েন করার ফলে আমি যেটা সুযোগ পেয়েছিলাম সেটা হচ্ছে একটা ডিপার্টমেন্টকে তৈরি করা, কিভাবে তৈরি করা যায় সেইটা কিন্তু আমি প্রত্যক্ষ করতে পেরেছিলাম, এবং সেখানে আমি পার্টিসিপেট করতে পেরেছিলাম। আমার মনে আছে যে আমি যখন জয়েন করেছিলাম তখন প্রফেসর শঙ্কর সেন ছিলেন আমাদের উপাচার্য, ভাইস চ্যান্সেলর। এবং উনি মানে যাদবপুর সল্টলেক ক্যাম্পাসটাকে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে নিয়ে আসাটাও কিন্তু প্রফেসর শঙ্কর সেনেরই অবদান। মানে ওনার উদ্যোগেই সল্টলেক ক্যাম্পাসটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তর্গত হয়েছিল। তো আমার মনে আছে যে 1990 এর অগস্টে তো আমি জয়েন করলাম, 1991 এর ফেব্রুয়ারি মাস নাগাদ একটা সময়
প্রফেসর সেন আমাদের সল্টলেক ক্যাম্পাসে এলেন। এবং তখন আমাদের মানে শুধু ফার্স্ট ইয়ার সেটা এবং সেকেন্ড ইয়ার দুটো বছর চলছে, এবং মানে ঘরটরও তেমন নেই, বিল্ডিং জাস্ট তৈরি হচ্ছে। কিন্তু স্যার এসে আমাদের বললেন যে দেখো, তোমাদের ডিপার্টমেন্টের জন্য যে টাকাটা ধার্য করা আছে বাজেটে, তোমরা তার কিছুই প্রায় খরচ করতে পারো। তোমরা যদি ইমিডিয়েটলি 15 দিনের মধ্যে খরচ না করো, আমি কিন্তু তোমাদের টাকাটা অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেবো। তো এইটা বলাতে আমাদের তখন মানে বিভাগীয় প্রধান ছিলেন প্রফেসর সুভাষ দত্তগুপ্ত। আমরা সবাই বসলাম যে 15 দিনের মধ্যে টাকা কি করে খরচ করা যায়। তখন সিদ্ধান্ত হলো যে আমরা নিজেরাই মানে বিভিন্ন জায়গায় যাব। এবং আমার মনে আছে আমি এবং আমার তখন ছিলেন আমার থেকে সিনিয়র প্রফেসর প্রবীর হালদার, আমরা দুজন বড়বাজার, চাঁদনী এবং ওই অঞ্চলে কির্লোস্কারের অফিসে, তারপরে ওয়ার্ডিংটন পাম্পের অফিসে, বিভিন্ন জায়গায় গিয়ে তাদের ক্যাটালগ দেখে সেখানেই তাদের সঙ্গে কথা বলে কম্প্রেসার কেনা, পাম্প কেনা, এইগুলো সব করে, যাতে করে ওই 15 দিনের মধ্যে খরচটা করা যায় এবং আমাদের টাকা যেন আমাদেরই থাকে, অন্য জায়গায় চলে না যায়। তো এই যে মানে একসঙ্গে একটা ডিপার্টমেন্টকে তৈরি করা, এই তৈরি করার মধ্যে আমি ছিলাম। এবং তার ফলে মানে আমি মানে নিজে খুবই উপকৃত হয়েছি, এবং মানে আরো উম, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিপার্টমেন্টের সঙ্গে নিজেকে একাত্ম করতে পেরেছি। এটা আমার একটা বড় পাওনা। এবং তখন যেটা ছিল, তোমরা এখন বুঝতেই পারবে না, আমাদের তো কম্পিউটার টম্পিউটার তখন তো আর ছিল না। সল্টলেক ক্যাম্পাসে আহ, দুজন টাইপিস্ট ছিলেন, তারা অফিসে বসতেন, আমাদের ডিপার্টমেন্টে কোনো টাইপিস্ট ছিলেন না। আহ, তার ফলে যেটা হতো যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো চিঠিপত্র লেখার জন্য আমার যেহেতু একটু পরিষ্কার হাতের লেখা ছিল, আমাকেই সব হাতে করে লিখতে হতো সব চিঠি পাঠানোর জন্য। যদি কখনো বাইরে চিঠি পাঠাতে হয়, তখন ওই আমাদের অফিসের যারা টাইপিস্ট ছিলেন তাদের কাছে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে টাইপ করানো। আদারওয়াইজ রুটিন বলো, ভাইস চ্যান্সেলরকে চিঠি লিখতে হবে, সেগুলো সবই আমার হাতে লেখা চিঠি। তো তখনকার সেই চিঠি যদি মানে কখনো পাওয়া যায়, তাহলে দেখা যাবে যে আমার হাতে লেখা সেই চিঠিগুলি সব গেছে আমাদের আমাদের ডিপার্টমেন্টে। তো এইভাবে আমরা আস্তে আস্তে আমাদের ওয়ার্কশপ তৈরি করলাম, আমরা ল্যাবরেটরি, ডিফারেন্ট ল্যাবরেটরি তৈরি করলাম, এবং আস্তে আস্তে ডিপার্টমেন্ট বড় হলো। এবং পরবর্তীকালে আমাদের পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমরা কিন্তু অনেক কিছু পেয়েছি। আমরা ইউজিসি স্যাপ প্রোগ্রামে কোয়ালিফাই করেছি, স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম আমরা পেয়েছি। আমরা দুবার ডিএসটির ফিস্ট সাপোর্ট পেয়েছি। একটা সাপোর্ট আমরা আগে পেয়েছিলাম, এখন আর একটি সাপোর্ট বর্তমানে এই জাস্ট শেষ হবে। সুতরাং আমরা ডিপার্টমেন্টকে বেশ এগিয়ে নিয়ে যেতে পেরেছি, এবং আমাদের ডিপার্টমেন্টের পাবলিকেশন বলো বা রিসার্চ আউটকাম বলো, এগুলো কিন্তু খুবই ভালো। তারপরে ডিপার্টমেন্টে দীর্ঘদিন অ্যাসোসিয়েটেড থাকার পর আমি কিছুদিনের জন্য ডিন হিসেবে ছিলাম, কিন্তু সেটা হচ্ছে ওই কোভিড এর সময়। তখন সত্যি সত্যি একটা মানে অন্যরকম সময়ের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়েছে। তো যদিও খুব বেশি দিন আমি ডিন হিসেবে কাজ আহ, করিনি, আমার বিশেষ কিছু কারণে আমাকে ছেড়ে আসতে হয়েছিল। কিন্তু তারপরে আমি আবার যখন সুযোগ পেলাম বিশ্ববিদ্যালয়ে এই, সহ উপাচার্য হিসেবে কাজ করার, তখন আমি ভেবে দেখলাম যে আহ, যে বিশ্ববিদ্যালয়ের জন্য যদি কিছু কাজ করতে হয়, তাহলে বোধহয় একটু অ্যাডমিনিস্ট্রেশনে না গেলে সেটা করাটা বেশ অসুবিধাজনক। তো সেই কারণে সেই ইয়েটা আমি গ্রহণ করেছিলাম। এবং গত 1 বছর, 3-4 মাস আমার হয়ে গেল এই সহ উপাচার্য হিসেবে। তার মধ্যে অবশ্য বিশ্ববিদ্যালয় আবার বেশ কিছু ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, সেটা তোমরাও জানো। মাঝখানে আমাদের বেশ কিছুদিন আমরা উপাচার্যহীন হিসেবে ছিলাম। তখন আমাদের নানা সিদ্ধান্ত নিতে অসুবিধে হতো। আমরা নিজেদের মতো করে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে আমরা ছোট ছোট গ্রুপে মিটিং করে ডিসিশন নিতাম, যাতে করে কাজগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং এই যে এনবিএ অ্যাক্রিডিটেশন এই দুটো ডিপার্টমেন্টের হলো, এর যে প্রস্তুতি পর্ব, এটা কিন্তু ওই 4 মাসের সময়ের মধ্যে ছিল, যখন আমরা ডিপার্টমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো তৈরি করার দরকার ছিল, মানে রিপেয়ার রিনোভেশন, সেগুলো কি করে হবে, ভাইস চ্যান্সেলর নেই, অ্যাপ্রুভাল কি করে হবে। তার মধ্যেও আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে মিটিং করে কোনো স্পেশাল কমিটি তৈরি করে
করতে হয়েছে। এবং শেষ পর্যন্ত এই যে সাফল্যটা পাওয়া গেল, সেটা এখন মনে হচ্ছে যে হ্যাঁ, আমাদের যে এফর্টটা আমরা দিয়েছিলাম সেটা রিওয়ার্ডেড হলো সকলে মিলে যে কাজটা আমরা করছি। তো আহ, সব মিলিয়ে আমি আমার প্রায় দীর্ঘ আহ, সেই 1983 সাল থেকে ধরলে 40 বছরের ওপর হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমি অ্যাসোসিয়েটেড। এবং সত্যি সত্যি আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে এরকম একটা বিশ্ববিদ্যালয় যেখানে সবাই, ছাত্র, শিক্ষক, গবেষক, শিক্ষাকর্মী এবং আমাদের যারা প্রাক্তনী, তারা সকলেই বিশ্ববিদ্যালয়কে এতটা গভীরভাবে ভালোবাসেন। আমি দেখেছি, আমি আহ, মানে এই এই বছরে অ্যাডমিনিস্ট্রেশনে থাকার সময় আরো বেশি করে দেখতে পেয়েছি, কারণ আরো বেশি লোকের সঙ্গে আমাকে ইন্টারঅ্যাক্ট করতে হয়েছে। যখন ডিপার্টমেন্টে ছিলাম তখন তো সেই সুযোগটা ছিল। তো এটা একটা বিরাট বড় পাওনা। তো আশা করব যে সকলের সম্মিলিত চেষ্টায় আমরা বিশ্ববিদ্যালয়কে আরো নতুন নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো, এবং সেখানে সকলের কাছ থেকে সহযোগিতাটাই আমি চাই। যে আমি একটা জিনিস দেখেছি যে যাদবপুরে যখনই কোনো রকমের প্রতিকূলতা থাকুক না কেন, সবাই এগিয়ে এসে ব্যাপারটাকে রিজলভ করার এগিয়ে নিয়ে চিন্তা ভাবনা রাখেন, মানে যাতে ব্যাপারটা কোনোভাবে মানে থেমে না থাকে, আমরা এগিয়ে যেতে থাকি, মানে যাতে আমরা এগিয়ে যাই, এটাই আমরা সবসময় চিন্তা করেছি। এবং এটা ঠিক, প্রাক্তনীরা যাদবপুরকে খুবই ভালোবাসে। সেটা হচ্ছে বিভিন্ন রকম ভাবে যখনই কোনো ডিপার্টমেন্ট কোনো বিপদে পড়েন বা কোনো ফিনান্সিয়াল বার্ডেন বা কিছু ভাবে বিপদে পড়েন, প্রাক্তনীরা কিন্তু এগিয়ে আসেন। এবং সেটা কিন্তু একটা যাদবপুরের জন্য একটা কি বলবো ভালোবাসার জায়গা থেকে, মানে এই আত্মীয়তা, এই আত্মিক ব্যাপারটা আছে বলেই কিন্তু যাদবপুর একটা এতটা ভাইব্রেন্ট ব্যাপারটা। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যাদবপুরকে নিয়ে। তো আপনি তো এখন সহ উপাচার্য, যাদবপুর এখন ন্যাশনাল লেভেলে কেমন পারফর্ম করছে, মানে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট স্টেটাস অফ জেইউ ইন টার্মস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, র্যাঙ্কিং এর দিক থেকে হোক, বা হাউ ইজ ইট পারফর্মিং নাও? দেখো, তুমি যদি আহ, গত বেশ কয়েক বছরের পরিসংখ্যান দেখো, তাহলে দেখবে যে ন্যাশনাল লেভেলে, জাতীয় পর্যায়ে, যাদবপুর কিন্তু তার যে স্থান, সেই স্থানটা ধরে রাখতে পেরেছে। এবং সেটা আমাদের যে বিভিন্ন রকম প্রতিকূলতা, কনস্ট্রেন্টস, সেই কনস্ট্রেন্টস গুলো সত্ত্বেও সেই জায়গাটা আমরা রাখতে পেরেছি। এখন তুমি যদি পরিসংখ্যানের দিক থেকে দেখো, তাহলে আমি বলবো যে একদম বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন, বা আগে ছিল মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, MHRD, তারা 2016 সাল থেকে একটা জাতীয় পর্যায়ে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউট, একাডেমিক ইনস্টিটিউশনের একটা র্যাঙ্কিং শুরু করেছে, যেটা একটি বিশেষ ফ্রেমওয়ার্ক অনুযায়ী করা হয়, যেটার নাম NIRF, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। এবং ওই র্যাঙ্কিংটাকে বলা হয় ইন্ডিয়া র্যাঙ্কিং 2023, যেটা শেষ হয়েছে। তো এই র্যাঙ্কিং বিভিন্ন ক্যাটেগরিতে হয়। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ক্যাটেগরি এবং ইঞ্জিনিয়ারিং ক্যাটেগরি, এই দুটি ক্যাটেগরিতে প্রথম থেকেই পার্টিসিপেট করছি। এবং গত 2 বছরে আমরা ফার্মেসি ক্যাটেগরিতে পার্টিসিপেট করছি। এছাড়া একটা ওভারঅল র্যাঙ্কিং দেওয়া হয়। এবং গত 2 বছর ধরে রিসার্চ ক্যাটেগরি বলে আরেকটি ক্যাটেগরি তারা ইন্ট্রোডিউস করেছেন, যেখানে রিসার্চ পারফরমেন্সের উপরে ভিত্তি করে র্যাঙ্কিং করা। তো আমাদের বিশ্ববিদ্যালয়, যেহেতু এটি একটি বিশ্ববিদ্যালয়, সেই কারণে আমরা ইউনিভার্সিটি ক্যাটেগরিতে আমাদের র্যাঙ্কিং হয়। এবং ইউনিভার্সিটি ক্যাটেগরিতে, যেখানে কিনা সব ইউনিভার্সিটি গুলো থাকে, সেখানে আমরা গত 2 বছরের র্যাঙ্কিং এ কিন্তু চতুর্থ স্থানে ছিলাম। এবং আমাদের ওপরে যে তিনটি বিশ্ববিদ্যালয় ছিল, তারা তিনটি হচ্ছে মানে সেন্ট্রাল ইউনিভার্সিটি, JNU, জামিয়া মিলিয়া, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এরকম সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই তিনটি সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের ওপরে স্থান পেয়েছিল, এবং তারপরে আমরা ছিলাম। তো এবারে সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে কম্পেয়ার করে দেখতে গেলে যেটা দেখা যাবে, সেটা হচ্ছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটির মানে কিছু কিছু প্যারামিটার রয়েছে, যেগুলো কিনা NIRF এ কনসিডার করা হয়, যেগুলো আমাদের একটা স্টেট ইউনিভার্সিটির পক্ষে কখনোই অ্যাচিভ করা সম্ভব। যেমন রিজিয়নাল ডাইভার্সিটি। রিজিয়নাল ডাইভার্সিটি মানে হচ্ছে যে তোমার তোমার
স্টেটের, যে স্টেটে তোমার বিশ্ববিদ্যালয় অবস্থিত সেই স্টেটের বাইরে থেকে কত ছাত্রছাত্রী তোমার বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। এবারে যেগুলো জাতীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সেখানে যেমন সারা ভারতবর্ষ থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু মূলত স্টেট ইউনিভার্সিটি হওয়ার জন্য আমরা মূলত আমাদের স্টেটকে কেটার করি এবং বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের স্টেট থেকেই আসে। তার ফলে ওই মেট্রিকটাই আমরা সবসময় অন্যদের থেকে, মানে জাতীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোর থেকে একটু পিছিয়ে থাকি। আর যেগুলো ফান্ডিং এর জায়গায় যদি আমরা দেখি, তাহলে দেখবো যে সেন্ট্রাল ইউনিভার্সিটি যে ফান্ডিং পায় তার তুলনায় আমরা অনেকটা কম, হয়তো 1/4 বা 1/5 ফান্ডিং আমরা পাই প্রতি প্রতি বছর। তার ফলে ফান্ডিং রিলেটেড যে মেট্রিক গুলো থাকে সেইগুলোতে আমরা একটু পিছিয়ে পড়ি। কিন্তু তৎসত্ত্বেও, এই প্রতিকূলতাগুলো থাকা সত্ত্বেও আমরা কিন্তু মানে জাতীয় পর্যায়ে বে- বেশ উপরের দিকের র্যাঙ্কিং আমরা মেনটেন করতে পারছি। তার কারণ হচ্ছে যে আমাদের রিসার্চ পারফরমেন্স খুবই ভালো। মানে ইভেন উইথ অল দোজ কনস্ট্রেন্টস, আমাদের যারা রিসার্চ স্কলার বা ফ্যাকাল্টি মেম্বার তারা তারা কিন্তু যথেষ্ট ভালো আহ, তাদের রিসার্চ আউটকাম ইন টার্মস অফ রিসার্চ প্রজেক্টস তারা যেগুলো পান, বা ইন টার্মস অফ রিসার্চ পাবলিকেশন এবং সাইটেশন অফ দোজ পাবলিকেশন, ইন্ডেক্স, এইগুলোতে আমরা কিন্তু আমাদের আমাদের যারা রিসার্চার তারা কিন্তু যথেষ্ট ভালো করেন। তার ফলে বিশ্ববিদ্যালয়গুলোর নিরিখে আমরা কিন্তু রিসার্চ করে বেশ উপরের দিকেই থাকি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে গ্র্যাজুয়েশন আউটকাম, মানে ছাত্রছাত্রীদের পরীক্ষার পারফরমেন্স, সেইখানেও কিন্তু, এবং গ্র্যাজুয়েশন আউটকামে বেসিক্যালি দুটো ক্রাইটেরিয়া দেখা হয়। একটা হচ্ছে যে মানে আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টসদের এক্সাম পারফরমেন্স, আর একটা হচ্ছে কতজন পিএইচডি অ্যাওয়ার্ডেড হয়েছে। তো সেই গ্র্যাজুয়েশন আউটকামেও কিন্তু যাদবপুর খুবই ভালো স্কোর করেছে গত দু বছরে। তো এইগুলো হচ্ছে মানে আমাদের পজিটিভ, যে যার ফলে জাতীয় পর্যায়ে এনআইআরএফ র্যাঙ্কিং এ কিন্তু আমরা ভালো পারফর্ম করতে পেরেছি। এর এছাড়া যে এনআইআরএফ, ন্যাক বা যেগুলো অ্যাক্রিডিটেশন, এখন আমাদের তো ন্যাক এবং এনবিএ এই দুটি সংস্থা অ্যাক্রিডিটেশন করে। তার মধ্যে ন্যাক যেটা করে সেটা হচ্ছে ওভারঅল গোটা ইউনিভার্সিটির অ্যাক্রিডিটেশন হয় ন্যাকে। তারা গোটা ইউনিভার্সিটির 7টি বিভিন্ন ক্রাইটেরিয়াতে অ্যাসেস করে গোটা ইউনিভার্সিটিকে। আর এনবিএ হচ্ছে কতগুলো স্পেসিফিক প্রোগ্রামকে অ্যাসেস করে। তা আমাদের, এবং এনবিএটা হলো কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিভাগগুলোর জন্যই অ্যাপ্লিকেবল। তো আহ, আমাদের বিশ্ববিদ্যালয়ে গত বেশ কয়েক বছর ধরে আমরা এনবিএ করতে গিয়ে আটকে ছিলাম, বিভিন্ন কারণে আমরা করে উঠতে পারিনি। কিন্তু তারপরে আহ, গত বছর থেকে 2023-এ আমরা প্রথমবার সল্টলেক ক্যাম্পাসের 3টে ডিপার্টমেন্ট এনবিএ অ্যাক্রিডিটেশনে পার্টিসিপেট করে এবং তারা সাকসেসফুল হয়। যদিও তাদের অ্যাক্রিডিটেশনটা 3 বছর বা 4 বছরের জন্য আমরা পেয়েছিলাম, মানে এক্স্যাক্টলি বলতে গেলে 2026 সাল পর্যন্ত। আর এখন আরো দুটো ডিপার্টমেন্ট, এবারে আমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই দুটো ডিপার্টমেন্টের এনবিএ অ্যাক্রিডিটেশন হলো এবং আমরা আহ, মানে ম্যাক্সিমাম 6 বছর পিরিয়ডের অ্যাক্রিডিটেশন স্বীকৃতি আমরা পেয়েছি। তো আহ, এছাড়াও অন্যান্য যে র্যাঙ্কিং আমরা পার্টিসিপেট করি, তার মধ্যে একটা হচ্ছে যে গ্লোবাল র্যাঙ্কিং, কিউএস র্যাঙ্কিং। কিউএস র্যাঙ্কিং এ কিউএস র্যাঙ্কিং এর যেটা বিশেষত্ব সেটা হয়তো তোমরা অনেকেই জানো। সেটা হলো যে কিউএস র্যাঙ্কিং এ একটা বড় পয়েন্টস ওই পিয়ার পারসেপশনের থেকে হয়, সেটা একাডেমিক পিয়ার্স, এমপ্লয়ার্স। এবং সেখানেও আমরা আমাদের যে ইউনিভার্সিটির যে আইকিউএসি আছে, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, সেই ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল থেকে আমরা কিন্তু উদ্যোগ নিয়েছিলাম। ওখানে 400 জন এক্সপার্টের নাম দেওয়া যায় একাডেমিক্স থেকে, একাডেমিয়া থেকে। তো আমরা সেই বিভিন্ন জায়গার 400 জনকে আইডেন্টিফাই করেছিলাম। অনেকেই আমাদের অ্যালামনি ছিলেন, বা অ্যালামনি না থাকলেও যারা ইউনিভার্সিটির সঙ্গে বিভিন্নভাবে রিসার্চ কোলাবোরেশন এটসেট্রা জড়িত তারা ছিলেন। তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের মানে তাদের কনসেন্ট নিয়ে তাদের নাম আমরা দিয়েছিলাম। আহ, যদিও মানে আমরা এটা একটু আমার বলতে খারাপই লাগছে যে আমরা কিউএস গ্লোবাল র্যাঙ্কিং এর র্যাঙ্কিং পেয়েছি ঠিকই, কিন্তু
গত কয়েক বছরে আমরা কিন্তু র্যাঙ্ককে ইমপ্রুভ করতে পারিনি, হয়তো আমরা একটু বরং আহ, আগে আমরা 650 থেকে 700 এই ব্যান্ডে ছিলাম, এখন আমরা সেখানে 700 থেকে 700 থেকে 750 এই ব্যান্ডে চলে এসেছি। কিন্তু আমরা চেষ্টা করছি যাতে করে ওখানে একটা জায়গায় আমরা একটু মার খেয়ে যাই, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্টিসিপেশন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি মেম্বার। তো সেইখানে আমরা একটু চাইবো আমাদের অ্যালামনি যারা বাইরে রয়েছেন এবং একাডেমিয়াতে রয়েছেন, তারা যদি একটু ইন্টারঅ্যাক্ট করেন এবং তার মাধ্যমে আমরা যদি একটু ইন্টারন্যাশনালাইজেশনটাকে একটু ভালো করতে পারি। কিন্তু অন্যদিকে আমরা কিউএস এর যে সাস্টেনেবিলিটি র্যাঙ্কিং, সেই সাস্টেনেবিলিটি র্যাঙ্কিং এ কিন্তু ভারতবর্ষের খুব বেশি পাবলিক ইউনিভার্সিটি সেখানে নেই। তো সেখানে আমরা গত 2 বছরই এই র্যাঙ্কিংটা হচ্ছে, সেখানে আমরা র্যাঙ্ক পেয়েছি। এবং কিউএস এর যে সাবজেক্ট র্যাঙ্ক, সেটাই একটু বলার বিষয় যে সেই সাবজেক্ট র্যাঙ্কিং এ এবারে 12টা বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো তারা বিশ্বের প্রথম 500 ইউনিভার্সিটির মধ্যে স্থান পেয়েছে। তার মধ্যে ফিলোসফি ডিপার্টমেন্ট হচ্ছে 151 থেকে 200 এই ব্যান্ডে আছে। তারপরে ইংরেজি, ফার্মেসি, মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, এরকম 12টা বিভিন্ন বিভাগে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় কিউএস সাবজেক্ট র্যাঙ্কিং এর র্যাঙ্কিং পেয়েছে। তো এইটা তো গেল একটা একটা দিক, র্যাঙ্কিং এর দিক। এছাড়া ভারত মানে এখানে জাতীয় পর্যায়ে যে বড় ফান্ডিং যেগুলো হয়, সেখানে কিন্তু বিভিন্ন সময় আমরা আমরা সফল হতে পেরেছিলাম। যেমন ইনস্টিটিউট অফ এমিনেন্স, এটা একটা মানে ভারত সরকার 2018 সালে ঘোষণা করেছিলেন যে 5 বছর পিরিয়ডে প্রায় 1,000 কোটি টাকা দেওয়ার একটা স্কিম হয়েছিল। সেখানে আমরা পার্টিসিপেট করতে পেরেছিলাম আমাদের ন্যাক অ্যাক্রিডিটেশন স্কোর এবং এনআইআরএফ র্যাঙ্কিং এর ভিত্তিতে। ওখানে বলা ছিল যে এনআইআরএফ র্যাঙ্কিং এ বোধহয় প্রথম 50-এ যারা থাকবে এবং ন্যাকে 3.5 এর ওপরে যাদের স্কোর থাকবে, সিজিপিএ থাকবে, তারাই পার্টিসিপেট করতে পারবে। তো আমরা সুযোগ পেয়েছিলাম এবং আমরা সফলও হয়েছিলাম যে 8টি মানে পাবলিক ইউনিভার্সিটি ইনস্টিটিউটকে আইডেন্টিফাই করেছিলেন এক্সপার্ট গ্রুপ, তার মধ্যে যাদবপুর ছিল। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন অন্যান্য কারণে আমরা কিন্তু সেই সাহায্যটা থেকে আমরা বঞ্চিত হয়েছি, মানে আমাদের কাছে সেই সাহায্যটা আসেনি। তেমনি তার পরবর্তী সময়ে রুসা বলে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা আহ, অভিযান, অভিযান। রুসা 2.0, এইটার একটা ফান্ডিং 100 কোটি টাকা, আমরা আমরা যে র্যাঙ্ক ছিল, আমরা এলিজিবল ছিলাম 100 কোটি টাকা পাওয়ার জন্য, এবং সেখানেও আমরা মানে সফল হতে পেরেছিলাম। আমরা 100 কোটি টাকা আমাদের জন্য বরাদ্দ হয়েছিল, যদিও সেখানেও আমরা অনেক স্কিম নেওয়া হয়েছিল বিভিন্ন রকম রিসার্চ প্রজেক্টে, অনেক রিসার্চ প্রজেক্ট সাপোর্ট করার জন্য, ডক্টরাল স্টুডেন্টস, পোস্ট ডক্টরাল স্টুডেন্টসদের সাপোর্ট করার জন্য। আমাদের একটা অসুবিধের জায়গা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির কোনো ইনস্টিটিউশনাল ফেলোশিপ নেই, যেটা কিনা আইআইটি গুলোতে রয়েছে। এবং সেই কারণে আইআইটি গুলোতে তারা ইনস্টিটিউশনাল ফেলোশিপ থাকার জন্য তারা অনেক ভালো রিসার্চ স্কলারদের পায়। আমাদের এখানে রিসার্চ ওই রকম কোনো ফেলোশিপ তো ছিল না। আমরা রুসা থেকে সেটা দিতে পেরেছিলাম সাপোর্ট আমাদের ডক্টরাল বা পোস্ট ডক্টরাল ফেলোদের। কিন্তু সেটাতেও আমরা মানে 50 কোটি টাকা মতো এখনো পেয়েছি এবং বাকিটা এরিয়ার। তার ফলে অনেক স্কিম কিন্তু মাঝপথে আটকে আছে। এছাড়া আগে বিগত সময়ে, গত 10 বছরের হিসাব যদি আমরা নিই, সেখানে আমরা দেখব যে ইউজিসির যে ইউপি, ইউনিভার্সিটি উইথ পোটেনশিয়াল ফর এক্সেলেন্স, সেখানে আমরা আহ, আমরা যোগ্যতা অর্জন করতে পেরেছিলাম, সাপোর্ট পেয়েছিলাম। ডিএসটির যে পার্স প্রোগ্রাম ছিল, যেটা কিনা পারফরমেন্স অন রিসার্চ, রিসার্চ পারফরমেন্সের ভিত্তিতে দেওয়া হয়েছিল, সেখানেও আমরা সাপোর্ট পেয়েছিলাম। তো এই সমস্ত পুরোটা দেখলে পরে যেটা মানে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে অনেক প্রতিকূলতা আমাদের আছে ঠিকই, কিন্তু তাহলেও জাতীয় পর্যায়ে যাদবপুর কিন্তু তার স্থান করে ধরে রেখেছে। এবং তুমি যদি দেখো যে কোনো মানে জাতীয় পর্যায়ে যে কোনো অন্যান্য আইআইটি বলো, আইআইএসসি বলো, বা অন্যান্য আইজার বলো, বা অন্য যে কোনো জায়গায় যাও, এবং বা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো, সেখানেও কিন্তু যাদবপুরের ছাত্রছাত্রীরা যারা গেছেন বা যারা আছেন, তারা কিন্তু তাদের মানে প্রতিভার পরিচয় তারা সবসময় দিচ্ছেন এবং সকলেই মানে খুবই ভালো পারফর্ম করছেন। এটা একটা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এছাড়া যারা ইন্ডাস্ট্রিতেও রয়েছেন আমাদের ইউনিভার্সিটি, তারাও সকলে
অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করছে। খুবই ভালো একটি ভাবে আপনি বিবরণ দিলেন যে কিভাবে যাদবপুর এগিয়ে চলেছে, এবং আপনি প্রাক্তনীদের থেকেও মানে সাহায্যের হাত বাড়ালেন যে তারা যেন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে যাতে যাদবপুরকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো এখান থেকে আমি একটা প্রশ্ন করব, হোয়াট ইজ ইয়োর বিলিভ, মানে অ্যালামনাইদের রোল এখানে কতটা গুরুত্বপূর্ণ? মানে রিসেন্টলি তো খবরের কাগজে এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুরের প্রাক্তনীরা খুবই ভাবে এগিয়ে আসছে যাদবপুরের অ্যাডভান্সমেন্টের জন্য। তারা যখনই যাদবপুর বিপদে পড়েছে তারা এগিয়ে আসছে। এবং এখানে দুটো প্রশ্ন আছে আমার। প্রথম প্রশ্নটা হচ্ছে, অ্যালামনি, আপনার কি মনে হয় অ্যালামনিরা কেমন ভাবে এগিয়ে আসছে এবং তাদের সাহায্যটা কতটা গুরুত্বপূর্ণ? এবং রিসেন্টলি আমরা একটা খবর দেখতে পেয়েছি অ্যালামনি সেল সম্বন্ধে, যাদবপুর মানে অ্যালামনি সেল তৈরি করছে। সেটার ব্যাপারে যদি আপনি বলেন যে কিভাবে অ্যালামনি সেল এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাবে, এবং অ্যালামনি ফাউন্ডেশন এবং অ্যালামনি সেলের কনসেপ্টটা, এটা আপনার কাছে আপনি একটু যদি ক্লিয়ার করে বলেন আমাদের সকলের কাছে। দেখো, যাদবপুরের অ্যালামনি বা প্রাক্তনীরা সবসময় যাদবপুরের সঙ্গে থেকেছেন বলে আমি মনে করি। আমি নিজেও যখন প্রাক্তনী হিসেবে যাদবপুরকে দেখি, কখনোই আমি যাদবপুর থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারিনি, সেটা যখন আমি যাদবপুরে ছিলাম না সেই সময়। এবং আমি বিশ্বাস করি যে যাদবপুরের সকল প্রাক্তনী তারা সকল সবসময় যাদবপুরের উপর একটা যে বিশেষ টান, সেটা তারা অনুভব করেন। এখন যাদবপুরে যেটা হয়ে এসেছে সেটা হচ্ছে যাদবপুরের বিভিন্ন জায়গায় আমাদের যেমন ইউনিভার্সিটির মধ্যে যে অ্যালামনি অ্যাসোসিয়েশন রয়েছে, এনসি বেঙ্গল অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন, তেমনি দেশে এবং বিদেশে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় অ্যালামনি অ্যাসোসিয়েশন বা অ্যালামনি চ্যাপ্টার আছে, এবং সেখানে অ্যালামনিরা জড়িত রয়েছেন তার সঙ্গে। এবং এই সময়েও এইরকম সময়েও এই বিভিন্ন অ্যালামনি অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের জন্য নানান রকম ভাবে তারা কাজ করেছেন। আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন যেটা যাদবপুরে অবস্থিত আছে, তারাও যেমন বিভিন্ন স্কিম করেছেন আমাদের ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়ার জন্য বা অন্যান্য, তেমনি বম্বে অ্যালামনি অ্যাসোসিয়েশন, এবং পরবর্তীকালে যখন গ্লোবাল যে অ্যালামনি ফাউন্ডেশন তৈরি হয়েছে, তোমরাও বিভিন্নভাবে ইউনিভার্সিটির সাহায্যে তোমরা এগিয়ে এসেছো। রিসেন্টলি গত 2 বছর আগে যে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যখন তাদের সেন্টেনারি হলো, 100 বছর পূর্তি হলো, তখনও অ্যালামনিরা কিন্তু আহ, মানে বিশেষভাবে সাহায্যের জন্য এগিয়ে এসেছে, এবং সেই অ্যালামনিদের সাহায্য নিয়ে ওই ডিপার্টমেন্টের নানান রকম প্রকল্প নেওয়া গেছে। কিন্তু এই সময়ে বিভিন্ন এই এই যে বিস্তীর্ণ সময়, এই সময়ে সবসময় একটা জিনিস অ্যালামনিদের মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন কোনো জায়গা নেই যারা অ্যালামনিদের সঙ্গে সংযোগ রক্ষা করতে পারে। তো সেই প্রসঙ্গেই আমাদের যখন প্রফেসর সুরঞ্জন দাস আমাদের উপাচার্য ছিলেন, তখন সুরঞ্জন বাবুর কাছে বিভিন্ন অ্যালামনি সংগঠন থেকে তারা অ্যাপ্রোচ করেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি একটা সেল তৈরি করা যায় যারা এই অ্যালামনিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় হয়ে সংযোগ রক্ষা করবেন। এবং সেই কনসেপ্ট থেকেই এই অ্যালামনি সেলটা তৈরি করা হয়েছিল, এবং 2023-এর জানুয়ারি মাসে একটা আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলের রিজলিউশনে এই অ্যালামনি সেল গঠন করা হয়। এবং তখন আমাকেই সেই অ্যালামনি সেলের কনভেনার হিসেবে, যে কমিটি তৈরি করা হয়েছিল, আমাকে সেই অ্যালামনি সেলের কনভেনারের দায়িত্ব সুরঞ্জন বাবু তখন আমাকে দেন। কিন্তু তারপরে পরবর্তী সময়ে ফেব্রুয়ারি মাসে আমি সহ উপাচার্য হিসেবে নিযুক্ত হই 2023-এর ফেব্রুয়ারিতে, এবং তখন আমি এই অ্যালামনি সেল এর কনভেনার হিসেবেও কাজ করছিলাম। তো পরবর্তী সময়ে আমরা আহ, একটা মানে অস্থির অবস্থার মধ্যে গিয়েছিলাম, তার ফলে অ্যালামনি সেলের কাজটা হয়তো একটু ব্যাহত হয়েছিল। কিন্তু এই অ্যালামনি সেলের মাধ্যমে আমরা যেটা চেয়েছি বা যেটা চাইছি, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা উইন্ডো তৈরি করা, যে উইন্ডো দিয়ে অ্যালামনিরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযোগ রক্ষা করতে পারবেন। সে অ্যালামনিরা অ্যালামনি অ্যাসোসিয়েশনের তরফ থেকেই হোক, বা কোনো অ্যালামনি যদি কোনো অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত না থাকেন, তিনি ইন্ডিভিজুয়ালিও মানে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনোভাবে সংযোগ রক্ষা করতে ইচ্ছুক হন, তাহলেও তিনি এই অ্যালামনি সেলের মাধ্যমে সেটা করতে পারবেন। অ্যালামনি সেল কিন্তু অ্যালামনি অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনো রকম কোনো কনফ্লিক্টের জায়গায় নেই। আমরা সবসময় এটা বলছি যে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় যে অ্যালামনি অ্যাসোসিয়েশনরা রয়েছেন, তারা যেমন তাদের মতো কাজ করছেন, তারা সেটা সেইভাবেই তারা তাদের কাজ চালিয়ে যান।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যদি তাদের কোনো সংযোগ তাদের স্থাপন করতে হয়, তখন তাদের মানে আগে যেটা অসুবিধা হতো যে তারা কোথায় কন্ট্যাক্ট করবে, সেই জায়গাটার একটা সলিউশন হিসেবে আমরা এই অ্যালামনি সেলটাকে উপস্থাপিত করতে চাইছি। এছাড়াও আমরা যেটা চাইছি আমরা যেটা অ্যালামনি সেলের মানে আমরা সেলের মিটিং এ যেগুলো যা আলোচিত হয়েছে, যে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টের থেকে একজন নোডাল পার্সন, একজন নোডাল কোঅর্ডিনেটর থাকবেন অ্যালামনি সেলে, যারা আবার ডিপার্টমেন্টের সঙ্গে অ্যালামনি সেলের কন্ট্যাক্টটা মেনটেন করবে। তার ফলে যেটা হবে সেটা হচ্ছে অ্যালামনি বা অ্যালামনি অ্যাসোসিয়েশন, অ্যালামনি সেল এবং ডিপার্টমেন্ট, এই তিন এই তিনটের মধ্যে একটা লিংক তৈরি তৈরি করা যাবে। অ্যালামনিরা যে সমস্ত বিভিন্ন ভাবে তারা ইউনিভার্সিটিকে কন্ট্রিবিউট করতে পারে, শুধু ফান্ডিং তো নয়, ফান্ডিং ছাড়া আরো অনেক কিছু হতে পারে, যেমন ধরো ইন্টার্নশিপ। এখন ইন্টার্নশিপটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং তোমরা গ্লোবাল জিও অ্যালামনি ফাউন্ডেশন থেকেও ইন্টার্নশিপে তোমরা আহ, 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 সাহায্য করছো। তো এইরকম ইন্টার্নশিপের যদি প্রয়োজনীয়তা পড়ে, বা প্লেসমেন্টের যদি প্রয়োজনীয়তা পড়ে, বা এমন কোন জায়গা যে, যেমন ধরো আমাদের এখানে একটি অ্যালামনি গ্রুপ, তারা যেটা করতে চাইছে, তারা সেখানে তাদের যারা মেম্বার রয়েছেন তারা বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন এবং তাদের একটা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। তারা যেটা চাইছেন যে সফট স্কিল ডেভেলপমেন্টে ছাত্রছাত্রীদের সাহায্য করা, কি করে ইন্টারভিউ অ্যাপিয়ার করতে হবে, কি করে গ্রুপ ডিসকাশনে পার্টিসিপেট করতে হবে। তো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আমরা চেষ্টা করছি তাদের মাধ্যমে যাতে করে আহ, ছাত্রছাত্রীদের কাছে সেই সুযোগটা করে দেওয়া। তো অ্যালামনি সেল একটা লিয়াজো অফিসের মতো কাজ করবে বিটুইন দ্য অ্যালামনি অ্যাসোসিয়েশনস অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যালামনি অ্যান্ড দ্য ডিপার্টমেন্টস। কারণ আমি যেটা দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালামনিরা বা অ্যালামনি অ্যাসোসিয়েশনরা তারা চান যে ছাত্রছাত্রীদের সুবিধা হয় এমন কোনো প্রজেক্টে পার্টিসিপেট করতে। তো সেই ছাত্রছাত্রীদের ইন্ডিভিজুয়াল ছাত্রছাত্রী হতে পারে, যেমন ধরো হস্টেলের কোনো প্রজেক্ট হতে পারে, বা ডিপার্টমেন্টের কোনো প্রজেক্ট হতে পারে। সেই ডিপার্টমেন্ট বা হস্টেলের প্রজেক্ট গুলোকে অ্যালামনিদের কাছে নিয়ে যাওয়া, এইটা আহ, এই এই কাজটার জন্য অ্যালামনি সেল কাজ করবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের পরিকল্পনা। এছাড়াও আমরা আরো যেটা আমি দেখছি, যে অনেক সময় অ্যালামনিদেরও অনেক রকম প্রয়োজনীয়তা পড়ে বিশ্ববিদ্যালয়ের কাছে। যেমন কোনো অ্যালামনির কোনো একটা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে, অবশ্যই। বা আহ, আহ, এরকম হয়েছে দুজন অ্যালামনি এর মধ্যে তারা তাদের জার্মানিতে একজন একটা পিএইচডি অপরচুনিটি পেয়েছেন, তার ওই সার্টিফিকেট ভেরিফিকেশনে, এখন যেটা জার্মানিতে যেটা হয়েছে, ওরা একটা জেডএবি বলে একটি সংস্থা করেছেন, যার মাধ্যমে সার্টিফিকেট ভেরিফিকেশন গুলো করা হয়। হুম। তো সেইখানে করতে গিয়ে তাদের নানান রকম সমস্যা হচ্ছে, যেখানে তারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। এবারে এই যে যোগাযোগটা, এইটা তারা কোথায় করবে? এখানে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, তারা আমাকে মেল করছেন এবং আমি আহ, চেষ্টা করছি আমার মতো করে তাদেরকে, তারা যেটা চাইছেন সেগুলোকে। কিন্তু সবসময় প্রো ভাইস চ্যান্সেলরের পক্ষে সম্ভব নয়। তো এখানে যদি একটা সেল থাকে, এই অ্যালামনি সেল, এই অ্যালামনি সেল আমরা, এর একটা অফিস থাকবে, সেখানে কিছু একটা স্ট্রাকচার ইয়ে থাকবে, অর্গানাইজেশন থাকবে, সেখানে আলাদা লোক থাকবেন, এটাই আমাদের পরিকল্পনা। তো সেই অ্যালামনিরা ওই অ্যালামনি সেলের মাধ্যমে এই ধরনের যে অপরচুনিটি গুলো, এই ধরনের যে প্রয়োজনীয়তাগুলো বিশ্ববিদ্যালয়ের কাছে তাদের, তো সেইগুলো তারা উপলব্ধ করতে পারবেন। এটাই আমাদের পরিকল্পনা। অ্যালামনি সেল কিন্তু আর অন্য কিছু নয়। অ্যালামনি সেল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট, বিশ্ববিদ্যালয়ের সেকশন, বিশ্ববিদ্যালয়ের নানা ফেসিলিটির সঙ্গে অ্যালামনিদের সংযোগ রক্ষার একটা মাধ্যম। আমরা আহ, খুব শিগগিরই আমরা অলরেডি কাজ শুরু করেছি, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট, তাতে অ্যালামনি সেলের একটা পেজ তৈরি করা, যার মাধ্যমে অ্যালামনিদের কাছে আমরা বিভিন্ন রকম প্রকল্প যেগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট চাইছে সেগুলোকে পৌঁছে দিতে পারবো, বা অ্যালামনিদের বিভিন্ন খবর, সেই খবরগুলো আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারবো। এমন আমাদের বিভিন্ন অ্যালামনিরা আছেন, তারা বিভিন্ন সময় এমন এমন কিছু হয়তো অ্যাচিভ করছেন, যেটা আমরা আহ, সকলের কাছে পৌঁছে দিতে চাই। আপাতত আমাদের সেরকম কোনো তো মানে সুযোগ মানে নেই, বা সেরকম করা হতো না।
তো আমরা এই অ্যালামনি সেলের মাধ্যমে সেটাও চেষ্টা করব, এবং আমরা এটাও চেষ্টা করব যে মানে বিশ্ববিদ্যালয়কে অ্যালামনিদের কাছে পৌঁছে দেওয়া এই সেলের মাধ্যমে। এটাই আমাদের পরিকল্পনা, এবং একটু হয়তো সময় লাগছে বিভিন্ন কারণে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করা। অ্যালামনি সেলের মাধ্যমে এই ব্যাপারটা জানতে পেরে, এই যে আপনি যে বিবরণটা দিলেন, এটা কিন্তু অনেকের কাছেই ক্লিয়ার হলো ব্যাপারটা হবে যখন আমরা এই ব্যাপার ভিডিওটা লাইভ টেলিকাস্ট করব এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দেবো। অ্যালামনি সেল নিয়ে যে টেলিগ্রাফে যে লাস্ট খবরটা বেরিয়েছিল, তারপরে অনেকে অ্যালামনি সেলের সম্বন্ধে জানতে চাইছে আরো, কারণ যে কিভাবে অ্যালামনি সেল হবে। কারণ বিশ্ববিদ্যালয় অ্যালামনি সেল, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা নিজস্ব অ্যালামনি সেল থাকে যারা অ্যালামনিদের সাথে কোঅর্ডিনেট করে। যাদবপুরও প্রথমবার এবং ভাবে এগিয়ে আসছে টু গেট ইন টাচ উইথ দ্য অ্যালামনাই। এবং এই যে ডিপার্টমেন্ট ওয়াইজ লিয়াজও মেনটেন করা, তারপরে অ্যালামনাই সেল সকলের সঙ্গে ইন্টারন্যাশনাল লেভেলে, ন্যাশনাল লেভেলে অ্যালামনির সঙ্গে যে এই লিয়াজোটা মেনটেন করবে, এটা কতটা হেল্প, এটা যে এতটা হেল্পফুল হবে, এটা এই প্রথমবার যে যাদবপুর এটা করে দেখাচ্ছে, এটা কিন্তু একটি খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা এবং একদম। আমরা কিন্তু এই অল্প সময়ের মধ্যেও খুব ভালো রেসপন্সও পাচ্ছি। হ্যাঁ, আমরা অলরেডি বেশ কয়েকটা প্রজেক্ট সাকসেসফুলি আমরা মানে ইনিশিয়েটেড হয়েছে আমি বলবো। এখনো সেই প্রজেক্ট গুলো কমপ্লিটেড হয়েছে এটা হয়তো আমি বলবো না, এবং আমি এটাও বলবো না এইগুলোর জন্য অ্যালামনি সেলই খুব বড় ভূমিকা নিয়েছে। কারণ যেহেতু অ্যালামনি সেল সদ্য তৈরি হয়েছে, এগুলোর অনেকগুলোই হয়তো ওই আগের মতো ইন্ডিভিজুয়াল অ্যালামনিদের কন্ট্যাক্টের মধ্যে দিয়েই এসেছে, ডিপার্টমেন্টের কোনো ফ্যাকাল্টির সঙ্গে কন্ট্যাক্ট বা এরকম। কিন্তু আমরা সেগুলোকে অ্যালামনি সেলের মধ্যে দিয়ে এক্সিকিউট করাতে চাইছি, যাতে করে এই অ্যালামনি সেল এই ব্যাপারটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকলের মধ্যে এবং প্রাক্তনীদের সকলের মধ্যে এস্টাবলিশড হয়। এবং সেটা হলে পরেই আমার মনে হয় যে আমরা এই অ্যালামনি সেলকে আরো ভালোভাবে ব্যবহার করতে পারবো এই সংযোগ রক্ষার কাজে। আমরা মাঝে মাঝেই খবর দেখি যে বিভিন্ন আইআইটি অ্যালামনিদের মাধ্যমে অনেক অনেক কোটি কোটি টাকা তারা ইয়ে করেছেন, এবং তারা বিভিন্ন প্রজেক্ট নিয়েছেন। আমিও মানে আশাক্ত নয়, বিশ্বাসই করি যে আমাদের বিশ্ববিদ্যালয়েও সেটা সম্ভব, এবং সেটাতে হয়তো আমাদের একটু সময় লাগবে আহ, পুরো প্রসেসটাকে ইয়ে করতে, মানে সফলভাবে এক্সিকিউশনের জায়গায় নিয়ে যেতে। কিন্তু আমরা আশা রাখছি যে এটা আমরা করে দেখাতে পারবো। আমরাও সেটা আশা রাখছি, কারণ যে কোনো জিনিস যখন শুরু হয় একটা ন্যাসেন্ট স্টেজে থাকে, একটু টাইম লাগে হয়তো, কিন্তু যখন ওটা একদম এগিয়ে মানে অনেকটা কমপ্লিশনের দিকে যায়, সেটা কিন্তু ভালোভাবে এগোতে সাহায্য করে সকলকে। আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে চলে আসছি। আমার শেষ, মানে একদম শেষের একটা প্রশ্ন। আমরা গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশন, আমরাও যাদবপুরের সাথে 2015 সালে ডিজিটাল ডিভাইড এই প্রকল্পটা দিয়ে কাজ শুরু করেছিলাম। এখন আমরা বেশ কিছু 10টা ডিপার্টমেন্টের সাথে কাজ করছি। সো আপনার কি মনে হয় আমরা কেমন ভাবে যাদবপুরের সাথে কাজ করছি? আপনার গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশনের সম্বন্ধে কিরকম একটা পারসেপশন, যেটা দিয়ে আপনি একটু বলেন। অত্যন্ত ভালো কাজ করছো তোমরা গ্লোবাল জিইউ অ্যালামনি ফাউন্ডেশনের তরফ থেকে। আমি আহ, তোমাদের সকলকে বিশেষ করে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর রঞ্জিত চক্রবর্তী এবং আহ, দীপেন দা এবং আরো সকলকে এবং তোমাকে, আহ, সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যেভাবে আহ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো। আহ, রঞ্জিত দাকে দেখে আমি তো সত্যি সত্যি মানে আমার খুব ইয়ে লাগে যে উনি এত ভাইব্রেন্ট, এত এনার্জেটিক, এবং এত সময় ধরে আমার সঙ্গে বিভিন্ন ব্যাপারে কথা বলেছেন, যেটা সত্যি আমাকে মানে রঞ্জিত মুগ্ধ দাকে করে দেখে দেয় যাকে আমারই বলবো। মানে মাঝে মাঝে মনে হয় যে আমি হচ্ছে বয়স হয়ে গেছে, রঞ্জিত দা কিন্তু ইয়াং চিরকাল। হ্যাঁ, সেটাই সেটাই। আর রঞ্জিত দা, এই যে তোমরা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যে সেন্টার অফ এক্সেলেন্স এর প্রজেক্টটা করেছো, বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মেকানিক্যালেও তোমরা সাপোর্ট করেছো, রঞ্জিত দার সঙ্গে এখন আমি একটা ওই আমাদের যে অ্যাক্সেসিবল লাইব্রেরি, এই অ্যাক্সেসিবল লাইব্রেরিটা যাদবপুরের একটা বিশেষ ব্যাপার। মানে যাদবপুরে আহ, তোমরা হয়তো জানো বা অনেকে হয়তো জানেন না যে 120 থেকে 150 জন ছাত্রছাত্রী যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, মানে তারা চোখে দেখতে পান না, এইরকম ছাত্রছাত্রী পড়াশোনা করে। তারা মূলত আর্টস ফ্যাকাল্টিতে, কিন্তু তাদের জন্য আমাদের একটা বিশেষ লাইব্রেরিতে একটা জায়গা আছে, অ্যাক্সেসিবল লাইব্রেরি, যেখানে তাদের ব্রেল বুক
অডিও বুক এই ধরনের ইয়ে করা হয়। আমরা সেটাকে আপগ্রেড করতে চাইছি। আমাদের যে ফেসিলিটিটা রয়েছে সেটা একেবারেই মানে খুব খুব যে বড় ফেসিলিটি তা নয়, আমরা সেটা আপগ্রেড করতে চাইছি। এবং আমি রঞ্জিত দার সঙ্গে কথা বলেছিলাম। রঞ্জিত দা যখন গত ডিসেম্বর মাসে এসেছিলেন, আহ এবং দীপেন দাও ছিলেন, আরো অন্যান্যরাও ছিলেন। তো ওনারা আমাকে বলেছিলেন যে তুমি একটা প্রজেক্ট রিপোর্ট করে দাও। তো সেই প্রজেক্ট রিপোর্ট দেওয়ার পর রঞ্জিত দা কিন্তু আমাকে সব সময় পাশে থেকেছেন, এবং এই কাজটা, আহ, এই প্রজেক্টটার জন্য উনি সব সময় সাহায্য করছেন। আমি আশা করবো এই প্রজেক্টটাও এক্সিকিউটেড হবে। আহ, এবং অন্যান্য সবগুলো প্রজেক্টে গ্লোবাল জিও অ্যালামনি ফাউন্ডেশন যেভাবে পাশে থেকেছে বা থাকছে বা আগামী দিনেও থাকবে, সেটা আমাদের সকলের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের ব্যাপার। আমি আশা করব যে তোমরা এই গ্লোবাল জিও অ্যালামনি ফাউন্ডেশনে নর্থ আমেরিকার আরো বেশি বেশি আমাদের যারা অ্যালামনি রয়েছেন তাদেরকে ইনক্লুড করবে। এবং যেহেতু এটা গ্লোবাল, শুধু নর্থ আমেরিকা নয়, অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গার যারা অ্যালামনি রয়েছেন তারাও এই গ্লোবাল অ্যালামনি ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তারাও যুক্ত হতে পারবেন। এবং সকলের মিলিত প্রচেষ্টায় আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রাক্তনীদের একটা অত্যন্ত বড় ভূমিকা আছে। তারা সকলেই বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন বিষয়ে তারা হয়তো অনেক দিন ধরে আহ, কাজ করার ফলে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেটা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে তারা সঞ্চারিত করতে পারেন, তাহলে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা এবং তার তার মাধ্যমে গোটা বিশ্ববিদ্যালয় উপকৃত হবে এবং আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমি সকল অ্যালামনি মেম্বার যারা গ্লোবাল জিও অ্যালামনি ফাউন্ডেশনে আছেন, তাদের সকলে আমার তরফ থেকে, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সহায়তা করুন। যে যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, আপনারা আমাদের কাছে রাখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কোনো সংশয়, ক্ল্যারিফিকেশন যদি লাগে, আমরা সেগুলো দেব। এবং আমি আশা করব যে আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ স্যার। শেষ একটি কনক্লুডিং রিমার্ক হয়, আমরা এটা কনক্লুডিং রিমার্কস এর মাধ্যমে এটা শেষ করব। আপনার যদি কোনো মেসেজ থাকে প্রাক্তনী এবং অ্যালামনি ওয়ার্ল্ড ওয়াইডের সকলের কাছে, আপনি সেটা বলতে পারেন যাতে আমরা ছড়িয়ে দিতে পারি এই মেসেজটা সকলের কাছে। আমার আমার মেসেজ একটাই, যে আমরা চাই যে প্রাক্তনীরা সকলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকুন। যে কোনো ভাবে তারা বিশ্ববিদ্যালয়কে যদি সাহায্য করতে চান, তারা এগিয়ে আসুন। আমরা আপনাদের আহ, অভিজ্ঞতা, আপনাদের পরামর্শ গ্রহণ করতে সবসময় আগ্রহী, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া অন্যান্য যে কোনো ভাবে আপনারা যদি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হতে চান, সাহায্য করতে চান, আমরা চাইবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে থেকে বিশ্ববিদ্যালয় কে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং গ্লোবালি একটা আহ, মানে ইনস্টিটিউট অফ এমিনেন্সের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাহায্য করুন। আমাদের যদি কোনো রকম আহ, গাফিলতি বা যদি কোনো রকম যে কোনো ইয়ে থাকে, আপনারা আমাদের বলুন, আমরা নিশ্চয়ই নিজেদের সংশোধিত করব, সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন এবং আমরা সকলে একসঙ্গে মিলিতভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাই। এটাই সকল প্রাক্তনীর কাছে আমার আবেদন। আমি আশা করব আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন এবং সবাই মিলে আমরা বিশ্ববিদ্যালয়। অসংখ্য ধন্যবাদ। আমরা মনে করি অ্যালামনি ওয়ার্ল্ড ওয়াইড শুড কন্ট্রিবিউট টু দ্য অ্যাডভান্সমেন্ট অফ জেইউ, যাতে জেইউ এগিয়ে যায়। এবং একটি কথা আমি বলতে চাই যে আমাদের ফাউন্ডেশন যখনই যাদবপুরের সাথে কাজ করেছে, স্যারের হেল্প আমরা সবসময় পেয়েছি। উনি আমাদের পাশে সবসময় থেকেছেন এবং মানে উনি এত টাইম দেন, মানে উনি এতটা ব্যস্ত স্কেডিউল থাকে ওনার, কিন্তু কোনো সময় মানে আমরা যখনই তার থেকে সাহায্য চাই, হি ইজ অলওয়েজ অ্যাভেলেবল। সো দ্য ভিশন দ্যাট হি হ্যাজ রাইট নাও will definitely help যাদবপুর মুভ ফরওয়ার্ড। সো এবার থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার টাইমের জন্য অসংখ্য থ্যাংক ইউ ধন্যবাদ। শুভদীপ, হ্যাঁ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হুম। এবং সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আহ, আমি জানি যে তোমরা এনএবিসি, নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স, জুলাই মাসে, আগামী জুলাই মাসে বোধহয় তোমরা অর্গানাইজ করবে। আমি চাই অত্যন্ত সফলভাবে সেটা অনুষ্ঠিত হোক। এবং আমার ভালো লাগছে যে গ্লোবাল জিও অ্যালামনি ফাউন্ডেশনের বোধহয় একটা সেশন আছে। আমি হ্যাঁ, এনএবিসি তে। আশা করব, যে ওই এনআইবিসি তে গ্লোবাল জিও অ্যালামনি ফাউন্ডেশন এই যাদবপুরের যে মেসেজ,
সেই যাদবপুরের মেসেজ সবার মধ্যে ছড়িয়ে দেবে, এবং সকলের সাহায্য আমরা পাবো। অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তো আমরা আবার পরের একজন প্রাক্তনীকে নিয়ে ফিরে আসব পরের একটি এপিসোড বলুন বা পরের একটি মিটিংয়ে। ততক্ষণ ভালো থাকুন।